সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তেতুমির। সরকার এবং বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষায় নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল শহীদ আত্মত্যাগ করেছেন, যে সকল মানুষ শহীদ হয়েছেন। সমাপনী বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধাভরে স্মরণ করেন 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে এবং সেই রাজনৈতিক দলের যে সদস্যরা। প্রায় 50 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা সংসদে তুলে ধরেন। হয়তো অনেকেই বলতে পারে যে কয়জনকে আপনারা দিয়েছেন কৃষক কার্ড। আমরা দেওয়া শুরু করেছি মাননীয় স্পিকার। পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদের কাছে ধীরে ধীরে আমরা পৌঁছাবো। আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দিব এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা বাচ্চাদেরকে জুতার ব্যবস্থা ইনশাল্লাহ করব। বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। বলেন, বর্তমান সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। লক্ষ্য একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ। আর এই চেষ্টায় বিরোধী দলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। এই 173 দিনের হরতালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ক্ষতির মাসুল আজও আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারি, দেশে আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের বিতর্ক থাকবে, তাতে সাধারণের সমস্যার সমাধান হবে না। প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে জনপ্রিয় কথার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে। মাননীয় স্পিকার, হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অতীতে অনেক অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরে স্বাধীন হওয়া অনেক দেশ বাংলাদেশ থেকে অনেক উন্নতি করতে পেরেছে, কিন্তু শুধুমাত্র মত দ্বিমতের ঊর্ধ্বে না উঠতে পারার কারণে এদেশ এখনো অনেক পিছিয়ে আছে। উভয় পক্ষ আসুন, কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না, কারণ আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ। 71-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আগামী সংসদের অধিবেশনে কিভাবে বিদ্যুৎ, কর্মসংস্থান সহ নানা সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে জোর দেয়া হবে। আগামী অধিবেশন যেটি শুরু হবে, সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের
কর্মসংস্থান দেশেই হোক বিদেশি হোক তৈরি করতে পারি। সমাপনী ভাষণে প্রথম অধিবেশনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে এক মাসের বেতনের সমান সম্মানে দেওয়ার প্রসঙ্গে বিরোধী দলীয় নেতার প্রস্তাবের সমর্থন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং জনগণ সম্মান যদি আমরা না করি তাহলে আমাদের রাজনীতি হয়তো ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, আন্দোলন চললেও এ বিষয়ে কোনো বিদ্রোহ করবে না তারা। দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল তারা যদি সততার সঙ্গে কাজ করে তাহলে দেশ আরও এগিয়ে যাবে। তিনি বলেন, ইতিহাস চর্চা দোষের কিছু নয়, তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এ সময় বিরোধী দলীয় নেতা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চায় তার দল। সরকারি উদ্যোগ নিলে জামায়াত ইসলামী পাশে দাঁড়াবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের কোনো সুযোগ ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল দুটি কণ্ঠ ভোটে পাশ হয়। তবে দুটি বিল পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানান বিরোধী দলীয় নেতা। বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম 2 মাসে যেসব কাজে হাত দিয়েছে তার প্রতিটি জন আকাঙ্ক্ষার বিপক্ষে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও আর্থিক খাতে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন। জেল খাটে নাই, মামলা শিকার হয় না এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই। মাননীয় স্পিকার, আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি, কোনো দোষারোপের নয় বিষয়। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য। 133টা অধ্যাদেশ যেগুলো ছিল এর মধ্য থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। অর্থনীতিকে ঠিক করতে আগামী 2 বছর কঠিন হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত সরকারকে নিতে হতে পারে বলে জানান তিনি। জাতীয় সংসদে অর্থনীতির সার্বিক অবস্থা তুলে ধরেন মন্ত্রী। জানান, বিদ্যুৎ খাতে বিগত দিনে লুটপাটের কারণে 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান সরকারকে। আরও দিতে হবে 20 থেকে 30,000 কোটি টাকা। দুর্নীতি, অব্যবস্থাপনার ভুল নীতির কারণে খেসারত দিতে হচ্ছে এখন। দেশের বর্তমান অর্থনীতি এবং বিএনপির সবশেষ আমলের রেখে যাওয়া পরিস্থিতির তুলনা সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, দরিদ্রের হার এখন 29.93%, রপ্তানি কমেছে 2.6%, খেলাপি ঋণ এখন 30%-এরও বেশি, 2005-এ যা ছিল 13%। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হবে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সবকিছুতে আমরা সর্বনিম্নে, কিন্তু এখন ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ অনেকটা একেবারে তলায় এখন। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য জানান। বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জানান, 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়, 5 বছরের মধ্যেই হবে সব বাস্তবায়ন সম্ভব। সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। তো নানা দিক থেকেই মে দিবস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আমরা এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে, কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। গণভোটের রায় বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আবারও 3 মাসের ধারাবাহিক কর্মসূচি দিয়েছে 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার মগবাজারে জামায়াত ইসলামের কার্যালয়ে ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নেতারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে রায় নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে। এ কারণে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন জোরদার হবে। 16ই মে রাজশাহী, 13ই জুন চট্টগ্রাম, 27 জুন ময়মনসিংহ, 11ই জুলাই রংপুর, 18ই জুলাই বরিশাল, 25 জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করে 11 দলীয় জোট। অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় তারা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটে বাস্তবায়নে বিরোধী দল রাজপথে থাকবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, এছাড়া আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি। বর্তমান সরকার ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, অতীতের মতো আগামীতেও ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না বিএনপি। একথা পুনর্ব্যক্ত করেন বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের কাছে। বাঙালি অবাঙালির পরিচয় ছাপিয়ে সকল ক্ষেত্রে সবাই সম অধিকার ভোগ করবে, এটাই সরকারের নীতি বলেও জানান তিনি। বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। জানান, বিএনপি সরকারের দর্শনই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে কেউ সংখ্যালঘু নয় বরং রাষ্ট্র সবার। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশি। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। আমিও যদি আবারও একই কথা বলতে চাই, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। দেশের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ কেনার চুক্তি সই করল সরকার। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে 37,000 কোটি টাকায় 14টি উড়োজাহাজ কিনবে রাষ্ট্রীয় সংস্থা বিমান। বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িং এর ভাইস প্রেসিডেন্ট পল রিঘি এই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় বিমান আধুনিক এয়ারক্রাফট কিনবে। ড্রিম লাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার রুটে এবং 737 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে ব্যবহার করা হবে। ভুয়া মেডিকেল রিপোর্ট দেয়ায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করলেন ট্রাইব্যুনাল। অসুস্থ দাবি করে আদালতে আসতে চাননি তিনি, কিন্তু প্রসিকিউশনের নির্দেশে শেষ পর্যন্ত তাকে হাজির করা হয়। পরে জুলাই হত্যা মামলায় রাশেদ খান মেনন সহ তার বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে 9 জুন। অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এইসব নানান উদ্দেশ্য থেকে এই জাতীয় পদক্ষেপ তিনি নিয়ে থাকতে পারেন। হাইকোর্ট থেকে জামিন জালিয়াতি করে কারাগার থেকে বেরিয়ে গেছেন কুকি চীনের 20,000 পোশাক জব্দের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি
শাহিদুল ইসলাম। 7 মাস আগে উচ্চ আদালতে তথ্য গোপন এবং জামিন জালিয়াতির ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় চলতি সপ্তাহে। মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন নিতে এসে ওই আসামির জামিন প্রাপ্তির উদাহরণ টেনে আনলে এই বিষয়টি প্রকাশ পায়। এরপরে চাঞ্চল্যকর এই জামিন জালিয়াতির ঘটনা সরাসরি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নজরে আনেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অ্যাটর্নি জেনারেলের অভিযোগ আমলে নিয়ে ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে 48 ঘন্টার মধ্যে রেজিস্ট্রার জেনারেলকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু হয়েছে। রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক রাকিবুল হাসান সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার বিকেলে সাধারণ পোশাকে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশ জানিয়েছে 32 বছর বয়সী রাকিবুলকে সবশেষ গত মঙ্গলবার বিকেল 5:30টায় দেখা গিয়েছিল। রাকিবুল কাঁঠালবাগান এলাকার ব্যারাক থেকে রাতে থানায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু থানায় তিনি পৌঁছাননি। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় কলাবাগান থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসআই রাকিবুলের খোঁজে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় একটি বেতার বার্তা পাঠানো হয়েছে। তার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে 2 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এদিকে সেলিনা হায়াত আইভীর আরও 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। এদিকে 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন আদালত। গত 7 মার্চ শাহবাগে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজায় ইমি সহ কয়েকজন, পরে রাকসুর নেতারা ইমিকে ধরে নিয়ে গিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করে। জামালপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে র্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায়, পরিবেশ অধিদপ্তর, ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায়ের নেতৃত্বে জামালপুর সদরের গোবিন্দপুর এবং পিঙ্গলহাটা এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় র্যাবের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে এক নারী। এ সময় জিরন ব্রিক্সকে 5 লাখ টাকা জরিমানা এবং চিমনি ধ্বংস করা হয়। পরে যমুনা ব্রিক্সের একটি চিমনি ধ্বংস করা হয়। আটক করা হয় 2 জনকে। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর ময়মনসিংহে স্কুলে যাওয়ার পথে শিশু ছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গিকারী যুবক মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, গত 26 এপ্রিল নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি গলিতে ওই যুবক ওই 2 শিশু ছাত্রীর সামনে আপত্তিকর অশ্লীল অঙ্গভঙ্গি করে। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পরে তা নিয়ে যমুনা টিভিতে সংবাদ প্রচার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ দেখা দেয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় অবস্থান নিশ্চিত হয়। পরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসলে ভিডিওর উক্ত ব্যক্তির পরিচয় আমরা শনাক্ত করি। সেই ব্যক্তিকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা জানতে পারি সেই ব্যক্তিটি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় অবস্থান করছে। সেখানে সে স্থানীয় থানার সহযোগিতায় আমরা তাকে গ্রেফতার করি। জয়পুরহাটে CMSME অর্থায়ন নীতিমালার উপর ব্যাংক এবং ফিনান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পূবালী ব্যাংক PLC জয়পুরহাট শাখার আয়োজনে এই কর্মশালা হয়। জয়পুরহাট জেলায় কর্মরত সকল তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ও বাংলাদেশ ব্যাংক বগুড়ার সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালাটি পরিচালিত হয়। এতে ব্যাংকিং ও আর্থিক খাতে সেবা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির কৌশল বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে ভিক্ষু, নারী, পুরুষ ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। উৎসবে বক্তারা বলেন, গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী এবং সহমর্মিতার শিক্ষা আজও মানবতার জন্য প্রাসঙ্গিক। এ ধরনের আয়োজন ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়।
দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।